ইভেন শেখ হাসিনার সঙ্গে আমি কথা বলতে পারি, এখানেও আমি কোনো অপরাধ মনে করি না। এটাকে আমার বিরুদ্ধ শক্তি যারা আছে তারা এটাকে অন্য খাতে প্রবাহিত করতে পারে। একজন আওয়ামী লীগের কট্টর সমর্থক, আওয়ামী লীগ ঘেঁষা সাংবাদিক, এবং তাদের এজেন্ডা আপনি বাংলাদেশের থেকে বাস্তবায়ন করছেন, এটা কতটা আপনি মনে করেন যে ঠিক আছে? আমার রাজনৈতিক মতাদর্শ নিশ্চয় আছে, সব 8-10 জনের মতো আমারও আছে, কিন্তু আমি কখনো সেটা অ্যাপ্লাই করিনি। যদি সাংবাদিকতা ছেড়ে দিই, রাজনীতি করি, তো নিশ্চয়ই তখন আমার পছন্দের কোনো একটা রাজনৈতিক দল থাকবেই। তাহলে আপনি কি গুপ্ত ছিলেন? যেহেতু আপনি আমাকে আজকে অবাধ স্বাধীনতা দিয়েছেন, আই ক্যান আস্ক এনি কোশ্চেন দ্যাট আই ফিল। আপনি কি গুপ্ত ছিলেন? গুপ্ত আওয়ামী লীগ ছিলেন? এটাই হচ্ছে কথা, যে গুপ্ত আওয়ামী লীগ কিনা। না, আমি গুপ্ত না। আমি কোনোদিন গুপ্ত রাজনীতি করবো না। আমি স্ট্রেট ফরওয়ার্ড একজন লোক। আমার ইউটিউব আছে আউটস্পোকেন আনিস আলমগীর, তার মানে আমি ঢেকে ঢুকে কথা বলি না। তো আমি যদি আওয়ামী লীগ করি তাহলে সরাসরি করবো এবং সময় মতোই করবো। কিন্তু যতদিন আমি সাংবাদিক আছি, আমি কোনোদিন আওয়ামী লীগ করবো না, আওয়ামী লীগের দালালি করবো না, আওয়ামী লীগের প্রশ্ন আসে না। কিন্তু আপনি যেটা প্রথমে যে প্রশ্নটা করেছেন, যে কিছু লোক আমাকে আওয়ামী লীগ ভাবছে এবং আওয়ামী লীগের লোকেরও ভাবছে, শুধু যে অন্য লোক অন্য মতে তা না। এটা কেন? আচ্ছা, এটা হয়েছে যে 5 আগস্টের পর, এর আগের প্রসঙ্গ যদি বলি, আমি আওয়ামী লীগের পলিসি মেনটেন করে এই ধরনের পত্রিকাগুলোতে আমি সাংবাদিকতা করেছি। যেমন আজকের কাগজ একটা মুক্তিযুদ্ধের সপক্ষের একটা পত্রিকা। আমার সাংবাদিকতা জীবনের দীর্ঘ সময় চলে গেছে সেখানে। আমি যে সমস্ত টেলিভিশনগুলোতে কাজ করেছি তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে। আমি 4-5টা টেলিভিশনের হেড ছিলাম। প্রথম আমি শুরু করেছিলাম চ্যানেল আই দিয়ে। আমি ইরাক যুদ্ধের কভার যখন করেছি, চ্যানেল আই একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ সবচেয়ে বড় ব্র্যান্ডিং করা একটা টেলিভিশন। সো আমার পরিচিতিটা হয়ে গেছে যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এ বোধে আওয়ামী লীগ। আচ্ছা, এবং বাংলাদেশে এটা তো একদম মুখস্থ বলে দিতে পারেন। আপনি যদি একটা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তো মুক্তিযুদ্ধের বিরুদ্ধ শক্তি যারা আছে তারা আপনাকে যে ব্র্যান্ডিং করবে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আওয়ামী লীগের দালাল, দ্বিতীয়ত হচ্ছে ভারতের দালাল, তৃতীয়ত রয়ের এজেন্ট, চতুর্থত গিয়ে নাস্তিক। এটা হচ্ছে যে ওই 4 পায়ের প্রাণীদের যেগুলো থাকে সোশ্যাল মিডিয়া, 4 পায়ের কিছু প্রাণী আছে। আচ্ছা, আমি ওদেরকে কি বলেন আমি জানি না। তো এদের ধারণা হচ্ছে এইটুকুই, এবং এখনো পর্যন্ত সেটাই চলতেছে, যে যেহেতু আমার কথা আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, আসলে আমার কথা না, আরো অনেকের কথাই আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে ব্র্যান্ডিংটা কেন হচ্ছে? ব্র্যান্ডিংটা হচ্ছে যে এই জন্যই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তারা যে ন্যায় অন্যায় যেগুলো করেছিল আমি তার সমালোচনা করেছি। তখন কিন্তু এই লোকগুলো মাঠে ছিল না। মানে তখন কি আপনার কলম কি কিছুটা নরম ছিল? যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে আপনি কি খুব জোরালো কণ্ঠ? আমি অনেক কলম তাদের বিরুদ্ধে লিখেছি, অনেক জোরালো কলম লিখেছি। আমার তো মনে হয়েছে হানিফকে নিয়ে আমি একবার এমন একটা কলাম লিখেছিলাম যে হানিফের মানে মেয়র হানিফের মানে কি বলবো, এমন এক অবস্থা হয়েছিল। আমি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে আব্দুস সামাদ আজাদের বিরুদ্ধে কলাম লিখেছি, এবং আমি আওয়ামী লীগের পক্ষে যাই বিপক্ষে যাই সেটাও দিয়েছি। আমি তোফায়েল আহমেদকে নিয়ে যে রিপোর্ট করেছি, প্রবীণ রাজনীতিবিদ, বাংলাদেশে আর আমি চ্যালেঞ্জ দিতে পারবো, বাংলাদেশে কোনো সাংবাদিক জন্ম হয় নাই তোফায়েল আহমেদ সম্পর্কে আমি যে রিপোর্ট করেছিলাম সেটা করার জন্য। আমি এখন যারা বড় বড় কথা বলে, ওরা তখন গর্তে ছিল, ওরা তখন কিছু বলতে পারে। শেখ হাসিনা 17 বছরে ওরা গর্তের মধ্যে লুকিয়েছিল, তাই আমি কি লিখেছি কি বলেছি সেগুলো দেখে নাই। এখন কেন দেখছে? এখন তারা গর্ত থেকে বের হয়েছে, এখন তারা স্বাধীন, এখন তারা চুলচেরা বিশ্লেষণ করে, কে কি বলেছে জিজ্ঞেস করে, 17 বছর কোথায় ছিলেন এই কোয়েশ্চেন করে। এখন এদের অবশ্য অনেকগুলো জেনারেশনও এমন গ্যাপ হয়েছে, এদের তখন জন্মই হয় না আমি যখন বড় বড় রিপোর্ট করেছি। ওরা আমাকে মনে করে যে আমি বেকার সাংবাদিক, সারা জীবন বেকার ছিলাম। আমি 4টা আপনাকে বললাম 4-5টা টেলিভিশনের হেড অফ নিউজ ছিলাম, সিইও ছিলাম, এবং আমি একটা পত্রিকার এডিটর ছিলাম, কিন্তু এবং পাশাপাশি 10 বছর আমি শিক্ষকতা করেছি ফুল টাইম। টেলিভিশন কোন টেলিভিশনগুলোতে ছিলেন মানুষজন সেটা জানতে চাই। কিন্তু টেলিভিশন আমি চ্যানেল আই দিয়ে শুরু করেছি, তারপরে আমি বৈশাখীর হেড অফ নিউজ ছিলাম, আমার হাত দিয়ে যাত্রা। RTV হেড অফ নিউজ ছিলাম আমি, তারপর এশিয়ানের হেড অফ নিউজ ছিলাম আমি, মোহনার হেড অফ নিউজ ছিলাম, সিইও ছিলাম,
তারপরে আমি পত্রিকাতে গিয়েছি, আর ইয়েতে বড় দায়িত্বে ছিলেন, বেশ বড় দায়িত্বে ছিলেন। সবগুলোতে আমি হেডের দায়িত্বে ছিলাম, আমি ছোটখাটো দায়িত্ব কখনো পালন করি নাই। যেহেতু আনিস ভাই আপনি আর আমি আজকের কাগজে আমি ডিপ্লোমেটিক করেসপন্ডেন্ট ছিলাম, সর্বশেষ ডিপ্লোমেটিক এডিটর এবং ছিলাম, মানব কণ্ঠের এডিটর ছিলেন। মানব কণ্ঠের সর্বশেষ আমার দায়িত্ব ছিল আপনি মানব যেটা কণ্ঠের বলছেন editor। যে মুক্তিযুদ্ধের পক্ষে থাকার কারণে আপনাকে অনেকে এই স্রোতের সঙ্গে মিশিয়ে ফেলে, যেটা আওয়ামী স্রোত বলছি আমরা। ও, আমি এই জায়গায় একটু ক্লিয়ার করি তারা কেন এটা করছে। কারণ হচ্ছে যে এখন সব কয়টা কণ্ঠ স্তব্ধ। এখন আমার আওয়ামী লীগের উপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারগুলো আমার কণ্ঠে যায়, আমার কণ্ঠ প্রতিধ্বনিত হচ্ছে। এখন দেখতেছি আরে আওয়ামী লীগ তো নাম নিশানা মুছে দিয়েছি, কেউ তো আওয়ামী লীগ নিয়ে কথা বলে না, আওয়ামী লীগের উপর যে নির্যাতন হচ্ছে সেটা নিয়ে কিছু কথা বলে না। আমি তো দেখে এসেছি আওয়ামী লীগের উপর কি নির্যাতন হয়েছে। জেলখানাতে শত শত লোক এখনো জেলে, শত কি হাজার হাজার লোক জেলে পড়ে আছে, এবং সাধারণ লোক, এর সাথে রাজনীতিরও কোনো সম্পর্ক নাই। সো এরকম একটা এনভায়রনমেন্ট তো আমি দেখে এসেছি। ইউনুস আমাকে জেলে পাঠিয়েছিল, আপনি জানেন Right. নিশ্চয়ই। আমি 14ই ডিসেম্বরে আমি জেলে গিয়েছিলাম, এবং 14ই মার্চে পুরো 3 মাস জেল খেটে আমি বের হয়েছে। তো আমার তো দেখা হয়েছে এগুলো, এবং ইউনুসের সমালোচনা করার কারণে আমাকে সে জেলে দিয়েছে। আমি তাকে এখন যে আমি অনেকে বলে আপনি ইউনুসের সমালোচনা করেন, ইউনুসের সমালোচনা তো আমি জেল যাওয়ার আগেই করেছি। আমি তো তাকে তো বলেছি যে সে মবের জনক। আমি তো তাকে বলেছি শেখ হাসিনা যা দেশটা রেখে গেছে সেটাকে সে ধ্বংস করেছে। এগুলো তো আমি জেলে যাওয়ার আগে বলেছি। আমি তো এটা সন্দেহ প্রকাশ করেছি যে সে ইলেকশন দেবে না। সো সবগুলো তো তার এমন অবস্থা তার হয়েছিল যে আর মানে অসহনীয় হয়ে গেছিল। আমি যেহেতু বাড়তি যেটা আপনাকে বলবো যে বাড়তি ইউনুসের সমালোচনা আমি কি করছি, আমি কোনো বাড়তি সমালোচনা করছি না। সে যে একটা ব্যর্থ সরকার, সে যে একটা ভণ্ড, এই কথাগুলো আমি আগেও বলেছি। জাস্ট আমি একটা নতুন করে জেল থেকে বের হয়ে একটা টাইটেল দিয়েছি, সেটা হচ্ছে বিশ্ব বাটপার। এইটা নতুন করে দিয়েছি, না তো নতুন কিছু নাই তাকে নিয়ে বলার। না, ইউনুস সাহেবের প্রসঙ্গে আমরা অবশ্যই আসবো। যে প্রসঙ্গে আমরা ছিলাম যে আপনার মুক্তিযুদ্ধের প্রতি আপনার প্রীতি, ভালোবাসা, দেশের প্রতি আপনার আকুণ্ঠ সমর্থন, এগুলো তো আছে। কিন্তু আওয়ামী লীগকে আপনাকে ওন করা আসলে, মানে আপনি যে আওয়ামী লীগের জন্য একরকম কাজ করছেন তারা মনে করছে, এবং দেশের মানুষজন মনে করে, এবং একটা বড় শ্রেণী কিন্তু মনে করে। ইটস নট লাইক দ্যাট যে জামাত বা পাকিস্তানিরা, বড় শ্রেণী বিশেষ করে ইয়াংদের মধ্যে, এটা যদি আপনি রেশিও হিসাব করেন অ্যারাউন্ড 80%, যে তারা মনে করে যে আপনি আওয়ামী লীগের একজন পেইড এজেন্ট। এটা কি, এটার কোনো সত্যতা আছে? বা শেখ হাসিনা নিজে আপনাকে কখনো কল দিয়েছে, বা আওয়ামী লীগের কোনো নেতা আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে? বিন্দু মাত্র সত্যতা নাই যে আমি পেইড এজেন্ট। আপনাকে এটা বলছি যে আমার সাংবাদিকতা জীবনে আওয়ামী লীগ আমাকে একটা পয়সা, আমি যখন তারা সরকারি দলে ছিল, যখন তারা বিরোধী দলে ছিল, দুই সময়ে হিসাব করে বলতেছি, জিন্দিগিতে তারা কেউ কোনোদিন বলতে পারবে না আনিস আলমগীরকে তারা এক পয়সা দিয়েছিল, সহায়তা করেছিল। শেখ হাসিনার সঙ্গে অনেকে গিয়ে গিয়ে সেলফি তুলেছে, তারা কেউ বলতে পারবেন না যে আনিস আলমগীর গিয়ে সেখানে সেলফি তুলেছে। যেটুকু দাওয়াত ছিল যাওয়ার, যেটা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে যেহেতু হেড ছিলাম, যে ইনভাইটেশন পেতাম, সেটা আপনি বলতে পারেন। কিন্তু সেখানেও আমি আমার সাংবাদিকতা ক্রস করি নাই, সক্রিয়তা ধরে রেখেছি। সেখানেও আমি জোরালো কোয়েশ্চেন করেছি, যেগুলো বলার সেখানেও আমি গিয়ে আপা করে সেলফি তুলে নাই। এটা শেখ হাসিনা ভালো করে জানে। আপনি আরেকটা কোয়েশ্চেন করেছেন উনি আমার সাথে যোগাযোগ করে কিনা। আমি নিজে তো যোগাযোগ করতে চাই না কারোর সাথে। আমি যতদিন সাংবাদিক আছি আমি সাংবাদিক হিসেবে থাকতে চাই। তবে আমার সাথে যদি কোনো আওয়ামী লীগ নেতা কর্মীদের যদি যোগাযোগ হয়, সেটা হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ। সে তো আমার এই 5 তারিখের আগেও ছিল, এর পরেও ছিল। আমি সাংবাদিক নেতা কর্মীদের সাথে দেখা করবো না, কথা বলবো না? কিন্তু যেহেতু আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগের যারা ছাত্র নেতারা আছেন, তারা কিন্তু আপনার পোস্টকে একরকম বুস্টিং করে ছাড়ে, তো তারা কি আপনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে না? তারা তো ফেসবুকে যোগাযোগ করছে, তাদের সাথে তো কথা হয়। কিন্তু আমি বলছি যে আমি আমার সার্কেলের লোক ছাড়া, যাদেরকে আমি আগে থেকে চিনতাম, 5 আগস্টের আগে থেকে চিনতাম, তাদেরকে ছাড়া নতুন করে আমার কারোর সাথে কথা বলার প্রয়োজন নাই। তারা যে আমার আর্টিকেল যে বুস্ট করছে, এটা অনেকের অভিযোগ, আপনিও বলতেছেন যে তারা করছে বলে আমি আওয়ামী লীগের, তা তো না। আচ্ছা, আমি তো তাদের বলি নাই যে আমার এটা বুস্ট করো। তারা করছে, তারা তাদের সাথে করছে। তারা তো, আমি যখন আওয়ামী লীগের বিরুদ্ধে লিখি তখনও তো আমাকে গালিও দেয়। যে 2 দিন আগেই জাস্ট আমি আমার একটা পডকাস্টে আমাকে বলা হলো যে বাংলাদেশের মানুষ কি আবার
আগেই ভালো ছিলাম এই কথা বলছে। এখন আপনি কি মনে করেন? আচ্ছা, আমি বললাম যে আগেই ভালো ছিলাম, এটা সত্য। পাটোয়ারি। আমি নাম উচ্চারণ করতে পারবো না, অনেক টোকাই আছে ওখানে, এমন সব কাজে দাদার দিনে ফকির ছিল, এখন বলে বেড়ায় যে জমিদারের নাতি। হ্যাঁ, এই জাতীয় লোকগুলো তো ওইখানে আছে, এবং তারা তো মানে স্যান্ডেল ছিল না পড়তে, তারপর বলে যে আমি 15,000 টাকা ক্যাশ পড়তাম। তো এই যে তাদের ওইখানে যে একটা শ্রেণী আছে যেগুলো মানুষকে বিষাক্ত করে তুলতেছে ওদের যে কথাবার্তায়। 6 মাস পরে গিয়ে আমি তার বিরোধিতা করেছি। অনেকের এটা জানে না, অনেকে মনে করে যে ইউনুস আসছে তার বিরোধিতা করছে, না, আমি তার জন্য একেবারে কাটায় কাটায় 6 মাস অপেক্ষা করেছি, এবং 6 মাস পরে আমি এবং আব্দুল তুষার এরকম একটা টক শো করেছি, সেইখানে আমি তার সমালোচনা করলাম যে এই মাল দিয়ে তো এই দেশ চলবে না। তো মানে যে আলোচনাতে যাচ্ছি সবশেষ কিন্তু ইউনুস সাহেব চলে আসছে। তো তাকে আসলে আপনার অথর্ব বলার মানে বেসিক কারণটা কি? কারণ মানুষজন তো বলে যে তার আমলে এখন যেরকম লোডশেডিং হচ্ছে, এখন যেরকম জিনিসপত্রের দাম অনেক বেশি, তো তার আমলে আবার ঈদে বাড়ি ফেরার সময় একটা স্বস্তি ছিল, যেটা আমরা সাংবাদিকরাও অনেকে দেখেছে। তা আপনার আসলে তাকে অথর্ব বলার পেছনে বেসিক কারণটা কি? আরে বাড়ি যাওয়ার যে পরিস্থিতি, আপনি যদি 10 দিন ছুটি দেন, তো আপনি তো, আমি তো 10 দিন ভাগ করে করে যাচ্ছি, 10 দিন ভাগ করে করে যাচ্ছি না। তো এই কাজটা অন্য গভর্নমেন্ট কেন করতে পারে? অন্য গভর্নমেন্ট কেন করবে? ওর মতো অথর্ব না তো অন্য গভর্নমেন্ট 10 দিন কেন ছুটি দেবে? রাষ্ট্রের ক্ষতি। হ্যাঁ, অবশ্যই ক্ষতি। ও তো ফাইজলাম, ওই তো ওইগুলো মানে ইয়ে পাইছে যে আমি রাজা হয়েছি, আমার ইচ্ছা আমি দিলাম। এটা তো কোনো ইয়ে হতে পারে না। আপনি তার প্রসঙ্গ আপনি তুলতেছেন যে সে কি এমন ঘোড়ার ডিম করে ফেলছে, আমরা কেন তারে, আপনি শুধু বাইরে গেছে সেটাই দেখতেছেন, যে কিন্তু বাকিগুলো দেখেন না। সে কি মব কালচার বন্ধ করতে পারছে? তার শাসনের সবচেয়ে বড় দুর্বলতা যেটা ছিল সেটা পারেনি। হ্যাঁ, সে কোনো অঙ্গীকারিতা রাখতে পারে না। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে দেখা গেল যে, আমি 2টা পয়েন্ট আপনার জন্য রেখেছি এটা শোনানোর জন্য, ক্যাম্পাসগুলোতে পিটিয়ে হত্যা করা হয়েছিল, ছাত্র মারা হয়েছে, রাজশাহী ইউনিভার্সিটিতে মেরেছে, জাহাঙ্গীরনগরে মেরেছে, হ্যাঁ, আদালত প্রাঙ্গণে আসামিদেরকে আক্রমণ করা হয়েছে, এবং বাধ্যতামূলক পদত্যাগের হিড়িক ছিল, মব করে করে পদত্যাগ করানো ছাত্র ইয়েদের, শিক্ষকদের, অন্যান্য প্রতিষ্ঠানের এবং বিচারপতিদের ইভেন। সো ফলে জিরো টলারেন্স নীতির প্রতিশ্রুতি বাস্তবায়নে কার্যকর কিছুই হয় নাই। সে আমাদের জব হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল, কিছুই হয় নাই। সে আমাদের বলেছিল বাংলাদেশ কোথায় চলে যাবে জানি, কোথায় যায় নাই, নর্দমায় চলে গেছে, বাংলাদেশের পাসপোর্টের দাম কমে গেছে। সে দুবাইতে বাংলাদেশি শ্রমিকদের কে নিয়ে ইয়ে করেছিল, বাংলাদেশি শ্রমিকদেরকে উদ্ধার করবে। দেখা যায় যে দুবাই বাংলাদেশি শ্রমিকদের না নেওয়ার ব্যাপারে এখনো কোনো ইয়ে করে নাই, এখনো পর্যন্ত দুবাই ভিসা পাচ্ছে না। আমাকে দুবাই আমন্ত্রণ জানাচ্ছে কয়েকজন, আসেন একটু ভাইয়া, কিন্তু দুবাই টিকিটের ইয়ে বাংলাদেশিদের জন্য ইয়ে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশিদের জন্য ইভেন ভুটান, শ্রীলঙ্কার মতো রাষ্ট্র পর্যন্ত বাংলাদেশেরদেরকে ভিসা দিতে ইয়ে করছে। নেপালে পোর্ট এন্ট্রি ছিল, সেটা নিয়ে কথা হচ্ছে। তো আমরা কোথায় আছি? আমাদের কিন্তু আনিস ভাই, সাধারণ মানুষের যে একদম এখন যে অবস্থা, আপনি দেখেন বাজারে তো আপনি যান, আপনার কি বাজার করা হয়? হ্যাঁ, করি তো আমি বাজার। জিনিসপত্রের দাম কি? জিনিসপত্রের দাম ওর থেকে একটুখানি বাড়ছে আরো। এখন ক্রিমিনাল যারা আছে তাদের কি বিচার করব, আর বাকিদের আমি ইয়ে দেব, মানে এটা কি বলে, ক্ষমতায়ন করা না, বাকিরা তার মতো স্বাভাবিকভাবে থাকবে। বঙ্গবন্ধু 71-এ যে যুদ্ধ খেলো একটা, এই যুদ্ধের পরে সাধারণ ক্ষমা ঘোষণা করলো কাদের জন্য? সমস্ত মানুষের জন্য যারা 2-4টা হালকা ইয়ে করেছে, তো সব বাপ। কিন্তু যুদ্ধ অপরাধীদের বিচারের জিনিসটা উনি রেখে দিয়েছেন। আপনিও সেখানে সেটা করেন, আপনি বলেন সবাইকে, আপনি তো ইউনুস, আপনি রাষ্ট্রের সরকারের প্রধান, আপনি উস্কানি দিচ্ছেন, তোমার গ্রামে নাই, তোমার গ্রামে স্বৈরাচারের দোষণ নাই, তাদেরকে তুমি ধরতে পারো না। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে আপনি কতটা ক্রিমিনাল। আপনি একটা রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান হয়ে আপনি সেখানে কিভাবে মব করতে হবে সেটা আপনি শিখাচ্ছেন। তো আপনি যখন এই মব শিখাচ্ছেন, তাহলে বাকিদের কি হবে? আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি তো আপনিই নষ্ট করতেছেন। আপনি বলছেন স্বৈরাচারের দোসরগুলা যারা বিভিন্ন থানায় নিয়োজিত হয়েছিল তারা কেউ স্বৈরাচারের দোসর? আপনি তো একটা রাজনৈতিক, ওই সময়ে আমি একটা দায়িত্ব পালন করেছি, মনে করেন 17 বছর আমি একটা পুলিশের কর্মকর্তা।
তো 17 বছর আমার কোনো পদোন্নতি হবে না, আমার কোনো পোস্টিং হবে না। তো আমার পোস্টিং হয়েছে, আমার আওয়ামী লীগ আমলে আমি পোস্টিং পেয়েছি, সেই জন্য আমি অপরাধী হয়ে গেছি। আওয়ামী লীগ আমলে আমার সচিব হয়েছি, সেই জন্য আমি অপরাধী। কেন রে ভাই? তো 17 বছরকে আমি তাহলে এক জায়গায় বসে থাকবো? আর সেটার প্রতিদান হিসেবে আপনি কি দিচ্ছেন? আওয়ামী লীগ আমলে পদোন্নতি পায় নাই, তাকে আপনি সিনিয়র সচিব, সহকারী সচিব ছিল, তারা আপনি সচিব বানাই দিচ্ছেন, যার কোনো অভিজ্ঞতাই নাই, মাঝখানে কিছুই নাই। আপনি কতগুলো লোকের ধরে ধরে এনে এনে বড় বড় পোস্টে ধরে দিলেন, তো আপনার প্রশাসন চলবে কিভাবে? আপনি এখনো তো পুলিশকে যে সাধারণ ক্ষমা করার বা পুলিশকে তার তার আইন অনুযায়ী বিচার করার, পুলিশের তো একটা আইন আছে, তাকে সে যে অস্ত্র হাতে তুলে নিয়েছে, এখনকার কথা বলেন, এখন আপনি একটা কিছু দমন করতে চান, তো সেটা পুলিশকে কি অর্ডার দিচ্ছেন না? তো অর্ডার তো সে ক্যারি করছে। আর্মির পার্সোনাল কথা বলেন, তারা তাদের আইন অনুযায়ী চলছে। সেটা তো একটা পলিটিক্যাল পার্টির প্রতি মানুষের যে সহজাত প্রবৃত্তি, যে আমি যখন বুঝবো যে আপনি ক্ষমতায় চলে আসতেছেন, আমি এতদিন আওয়ামী লীগ করেছি কিন্তু এখন আমি আপনার,